সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা যারা অভিভাবক রয়েছি আমরা কিন্তু কম বেশি দেখেছি যে আমাদের টিনেজার বাচ্চা যারা রয়েছে বা স্টুডেন্টস যারা রয়েছে তারা কিন্তু তাদের ত্বক এবং চুলের ব্যাপারে খুব একটা সচেতন থাকেন না, যার কারণে দেখা যায় যে তাদের খুবই অল্প বয়সে তাদের চুল পড়ে যাচ্ছে বা তাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আজ আমরা ত্বক এবং চুলের যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার্থীদের ত্বক ও চুলের যত্ন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিনেজার বাচ্চা যারা রয়েছে তারা তাদের ত্বক এবং চুলের ব্যাপারে খুব একটা সচেতন নয়। একটু জানবো যে কেন দরকার তাদের এই বয়সে ত্বক এবং চুলের যত্নটা। 2014 থেকে আমি শিক্ষার্থীদের সাথে হেলথ এবং হাইজিন নিয়ে কাজ করছি এবং এখনও করছি। তো সেক্ষেত্রে তাদের সাথে শুধু শহরে না, প্রান্তিক অঞ্চলেও আমার তাদের সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব গ্রেডের স্টুডেন্টদের সাথে। তো সেক্ষেত্রে কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে অনেক সময় তারা নিজেদের ত্বক এবং চুল এবং সেই সাথে শরীরের ক্ষতি করছে। সেক্ষেত্রে দরকার সেলফ কেয়ার, এবং সেজন্য সপ্তাহে একটা দিন আমি ফ্রি কাউন্সেলিং করি স্টুডেন্টদেরকে, সপ্তাহে একটা বিশেষ দিনে, এবং সেই সাথে নন প্রফিটেবল অর্গানাইজেশন MBIT এর সাথেও সংযুক্ত আছি, যেখানে তাদের হেলথ হাইজিন, তাদের বিউটি প্যাজেন্টের বিভিন্ন রকম ট্রেনিং এবং ওয়ার্কশপ, সেই সাথে সোশ্যাল ওয়ার্ক নিয়েও কাজ করছি। স্টুডেন্টস যারা রয়েছে তাদের যত্নটা আসলে কেন এত বেশি দরকার এই বয়সে? প্রথমে আমি বলতে চাই যে একটা হেলদি লাইফস্টাইল এনকারেজ করার জন্য যখন তারা সেলফ কেয়ারে অনুপ্রাণিত হবে, তারা পর্যাপ্ত ঘুম, কোয়ালিটি ফুড, নিউট্রিশন মেনটেনেন্স, মানে স্কিনের হেলথ মেনটেন হবে। সে যদি রেগুলার একটা ত্বকের ধরন অনুযায়ী ক্লেন্সার ব্যবহার করে, স্কিনটাকে হাইড্রেটেড বা ময়শ্চারাইজড রাখে, সান প্রোটেকশন অর্থাৎ সানস্ক্রিন ব্যবহার করে, তাহলে হচ্ছে যে লং টার্ম হেলথের জন্য এটা একটা ইনভেস্টমেন্ট। পরবর্তীতে যে প্রিম্যাচুর এইজিং বা ডিজিজগুলো হবে সেগুলোর সম্ভাবনা কমে যায়। এরপরে আসছে যে প্রিভেন্টিভ মেজারমেন্ট, সেটি হচ্ছে যে স্কিনের বিভিন্ন ধরনের ইস্যু যদি থাকে সেগুলোও কারেকশন হবে এবং হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসবে। এরপরে হেয়ারের হেলথটাও মেনটেন হবে। কিভাবে? যে স্টুডেন্টরা কিন্তু একটু খামখেয়ালি থাকে যে হেয়ার ক্লিন, কী ধরনের শ্যাম্পু ব্যবহার করবে, কী ধরনের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াবে, বা কী ধরনের টাওয়েল ব্যবহার করবে, এই সব কিছুই কিন্তু ইনকর্পোরেট করে দেওয়া হয় একটা গাইডলাইনের মাধ্যমে। তো আমার মনে হয় যে তারা যদি এই বয়স থেকেই এগুলো অ্যাডপ্ট করতে পারে, ভবিষ্যতে তারা অনেক কিছু থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আর স্টুডেন্ট বলতে আমি যাদেরকে নিয়ে কাজ করছি 5 বছর থেকে 22-23 বছর পর্যন্ত। তো এক একটা বয়সে কিন্তু এক এক ধরনের কনসার্ন, এক এক বয়সে এক এক ধরনের যত্নের প্রয়োজন হয়। আপনি দেখবেন যে 5 থেকে 7-8 বছর মা বাবাই যত্নটা নিয়ে থাকেন। এরপরে প্রিটিন, যেটাকে আমরা বলি 9 থেকে 11 বছর বা 12 বছর, সেই সময় তারা একটু একটু কনসার্ন হতে শুরু করে। আর 13 to 19 এবং তারপরে তো অ্যাডাল্টহুডে চলে যায়, সে সময়ই তাদের এই গাইডলাইনটা ভীষণ ভীষণ জরুরি। কেন আপনার কাছে মনে হলো যে স্কুল গোয়িং বাচ্চা থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে স্টুডেন্টস যারা রয়েছে তাদের ত্বক এবং চুলের যত্ন নিয়ে আসলে কাজ করা উচিত? দেখেছি কি তারা বিভিন্ন রকম ভুল করে থাকে। তো এই ভুলগুলো যদি কারেকশন করে দেওয়া হয়, সেজন্যই কিন্তু আমার উদ্যোগ। প্রথম ভুল, স্কিন কেয়ার সম্পর্কেই তাদের ধারণা নেই। এরপরের ফেস কালারিজম, এগুলো নিয়ে তারা অনেক কনসার্ন, এই জন্য এই হোয়াইটেনিং প্রোডাক্ট ব্যবহার করা। এরপরে আরেকটা হাইপ হচ্ছে গ্লাস স্কিন, আয়নার মতো চকচকে হতে হবে স্কিন। কিন্তু এই আয়নার মতো চকচকে স্কিন কিন্তু সবার হবে না। এটা স্কিনের একটা জেনেটিক, স্কিনের কোয়ালিটি, টাইপ, মেইনটেনেন্স এবং অনেক সময় রাইট রিফ্লেকশনও ম্যাটার করে। এরপরেও যে বেশি প্রোডাক্ট ব্যবহার, বেশি ভালো রেজাল্ট, মানে দু ধরনের আছে। একটা গ্রুপ হচ্ছে কোনো স্কিন কেয়ারই করবেন না, আর একটা গ্রুপ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বলুন বা
ফ্রেন্ডদের দ্বারা বায়াসড হয়ে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করবে। এবং এরপরের ভুল হচ্ছে ওভারনাইট এবং কুইক ফিক্স এক্সপেকটেশন, খুব জলদি কিছু হয়ে যাবে, বা কোনো ডিজিজ যদি হয়, স্কিন ইস্যু যেমন অ্যাকনে, হেয়ার ফল, এগুলোর জন্য তো একটু সময় দিতে হবে। তারা ট্রিটমেন্টটা কমপ্লিট করে না বা নিজেই ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করে। এর পরের ভুল হচ্ছে অ্যাকনে বা পিম্পল হলে সেটাকে খুঁটিয়ে নিজে সেলফ হিলিং চেষ্টা করে, এতে তো হয় না, বরং সেখানে পিগমেন্টেশন হয়ে যায়। প্রচুর মেকআপ করে অনেকে, আবার মেকআপ করে মেকআপটা ক্লিনস না করে সেভাবে ঘুমিয়ে যায়। মেকআপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর শেলফ টাইম বা মেয়াদ উত্তীর্ণ তারিখ এগুলো ব্যাপারে কনসিয়াস না। মেকআপের যে টুলস এবং ইকুইপমেন্ট থাকে সেগুলো তারা ঠিকমতো ক্লিন করে না। আর লাইফস্টাইলে অপর্যাপ্ত ঘুম এবং খাবার দাবারের মেইনটেনেন্স করে না। এই ভুলগুলো কারেকশন করার জন্যই আমার মনে হয়েছে যে আমরা সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, আমাদের স্টুডেন্ট ওয়েলনেসে আমরা একটা সবাই মিলে বড় ভূমিকা পালন করতে পারবো। এবং এখন তো কেবল শুরু, আমার মনে হয় আগামী 10 বছরে এই পরিবর্তনটা মানে পজিটিভভাবে আসবে। মেকআপ যে টুলসগুলো, যেমন ব্রাশের কথা যদি আমরা বলি, সেই ব্রাশগুলো কিন্তু অনেকে বুঝতেই পারে না বা জানেই না যে সেটা আসলে কিছুদিন পর ক্লিন করা উচিত। আপনার কাছে একটু জানবো যে এই মেকআপ টুলসগুলো আসলে হাইজিনের বিষয়টা যদি আমরা চিন্তা করি, কতদিন পর আসলে ক্লিন করা উচিত? মেকআপের ক্ষেত্রে সবসময় আমি বলবো যে মেক ইট মিনিমাল, মেক ইট সিম্পল, এবং যতটা মেকআপ অ্যাভয়েড করা যায়। কিন্তু তারপরেও তো মেকআপ করতে পছন্দ করে, তো স্টুডেন্টদের জন্য কিন্তু একটু মাস্কারা, একটু ব্লাশন বা হালকা একটু লিপস্টিক, এইটুকুই এনাফ। কারণ তাদের আইল্যাশও অনেক হেলদি থাকে, আইব্রাউসও বেশ ঠিকঠাক থাকে, খুব বেশি একটা এফার্ট দিতে হয় না। তো সেক্ষেত্রে মেকআপ ব্রাশ বা ব্লেন্ডার এগুলো তারা সপ্তাহে একদিন অবশ্যই ক্লিন করবে। আর আমি সবসময় বলি যে ফেস ওয়াশ বা ফেস ক্লেন্সার যেটি থাকে সেটি দিয়ে স্পঞ্জ, যেহেতু ব্রাশে ফার থাকে, এই ব্রিস্টেলগুলো আপনি শ্যাম্পু দিয়ে, মাইল্ড কোনো শ্যাম্পু বা ক্লেন্সার দিয়েও ক্লিন করতে পারে। আর এখন কিন্তু টুলস এবং ইকুইপমেন্ট ক্লেন্সারও পাওয়া যায়, সেগুলো যদি এফোর্ড করতে পারে অবশ্যই তারা, কারণ ভালো কাজে তো ইনভেস্ট করা ভুল কিছু না। আর যে কোনো মেকআপের ক্ষেত্রে ব্যবহারের পরপরই যেন এয়ারটাইট করে রাখে, মেকআপগুলো শেয়ার করবে না। নিজের মেকআপ যতটুকু হোক নিজেরটা নিজেই ব্যবহার করবে, শেলফ টাইমটা মেনটেন করবে। অনেকে আছে না, অনেক ধরনের প্রোডাক্ট বারবার কিনছে, পাইল আপ করে রাখছে, বছরের পর বছর। আজকে একটা লিপস্টিক কিনলো, কিছুদিন পরে আরেকটা কিনলো, তারপরে বিভিন্ন রকম শেড কিনছে, অবসেসড হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে কি শেষ তো হচ্ছে না, তো আবার ফেলে দিতেও মায়া লাগছে। কিন্তু এগুলোতে কিন্তু এই যে মেয়াদোত্তীর্ণ তারিখটা, শেলফ টাইমটা শেষ হয়ে যায়। ঠোঁটে ব্যবহারের পরে লিপ ডার্কেনিং এবং কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটা শুধু আমি একটা সিম্পল লিপস্টিকের কথা বলছি, যে কোনো মাস্কারা বলুন, আইলাইনার বলুন, আমি আইব্রাও পেন্সিল, যে কোনো ধরনের, এবং ফেসের যে আমরা কম্প্যাক্ট পাউডারগুলো ব্যবহার করি, ফাউন্ডেশন ব্যবহার করি, এগুলো কিন্তু একটা শেলফ টাইম মেনটেন করা দরকার। এবং আমি দেখেছি যে স্টুডেন্টরা কোনো একটা ইভেন্টে, এখন কিন্তু প্রচুর ইভেন্ট হয়, তারা প্রচণ্ড শেয়ার করে, মানে একটা স্পঞ্জ, একটা ব্লেন্ডার দিয়ে একটা কম্প্যাক্ট পাউডার সবাই ব্যবহার করছে। তাহলে কি হচ্ছে, ফেস টু ফেস, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হচ্ছে, তাহলে তার জার্মটা সেখানে চলে যাচ্ছে, পিম্পল হচ্ছে, পোর ক্লগ হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন প্রচুর, মানে ফেশিয়াল ডার্মাটাইটিস এবং ফেশিয়াল ফাঙ্গাল ইনফেকশন এগুলো কিন্তু খুব বেশি পরিমাণ হচ্ছে। একই প্রোডাক্ট, একই ইকুইপমেন্টস বা টুলস যদি বলি, তারা 5 থেকে 6 জন ফ্রেন্ডসরা মিলে ইউজ করছে, এই বিষয়ে কি আপনারা কাউন্সিলিং করে থাকেন? আপনারা যে উদ্যোগগুলোর কথা বলছেন সেখানে কি কাউন্সিলিং করা হয়ে থাকে? এখানে আমরা ইন পার্সন যখন তাদের সাথে কাউন্সিলিং করা হয়, তাদেরকে একটা রাইট গাইডলাইন দেওয়া হয়, এবং সেই সাথে তাদের স্কিন কেয়ার, স্কিন টাইপ অনুযায়ী একটা পার্সোনালাইজড রুটিন তৈরি করে দেওয়া হয়। এবং তাদের যদি কোনো কনসার্ন থাকে, হেয়ার লস, পিম্পল, ব্রন, কোনো ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন, সেই অনুযায়ী কারেকশনের আমরা প্রেসক্রিপশন দিয়ে থাকি। এবং তাদেরকে বলা হয় যে, আমি প্রতিটা কাউন্সিলিংয়ে প্রতিটি পেশেন্টকে এবং তাদের অভিভাবককে বলি যে আমরা প্রত্যেকটা মানুষের স্কিন ভিন্ন, ইউনিক, আমরা প্রত্যেকে ইউনিক। আমাদের যে টেক্সচার, আমাদের যে টোন, এটাকে আমরা রেসপেক্ট করব এবং এটাকে আমরা হেলদি রাখার চেষ্টা করব। সাধারণত দেখা যায় টিনেজার যারা রয়েছে বা কলেজ গোয়িং যারা রয়েছে, তাদের কিন্তু অ্যাকনি প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ কি যত্নের দরকার রয়েছে? টিনেজারদের সাধারণত 84% টিনেজাররাই অ্যাকনি সাফারার হয়ে থাকে, এনলার্জ পোরস এবং অয়েলি স্কিন, এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমি পিম্পল হওয়ার, টিনেজে তো পিম্পলটা হবেই, তারপরে কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে ট্রিগার করে, যেমন জেনেটিক্স, ফ্যামিলিতে যদি তাদের প্যারেন্টসদের অ্যাকনে থাকে তাদের হওয়ার চান্সটা বেশি, এবং অতিরিক্ত মেকআপ, আমরা সাধারণত বলি নন কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করতে, তারা কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করছে, মেকআপটা ঠিকমতো ক্লিন করছে না, অনেক সময় ক্লিনজার হিসেবে তারা একেবারেই কোনো অয়েলে চলে যাচ্ছে,
মানে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল দিয়ে ক্লিন করছে, এতেও তাদের অ্যাকনেটা হয়ে যাচ্ছে। আর হরমোনাল শিফট, এই পিউবার্টি, এটা তো একটা মেজর কারণ। আর আমি যদি এর পিছনের ব্যাখ্যাটা বলি কেন অ্যাকনে হয়, প্রথমেই হচ্ছে যে অয়েল প্রোডাকশনটা বেশি হয় হরমোনাল শিফটের কারণে। এরপরে আমাদের যে ফলিকুলার লাইনিংটা থাকে সেটার হাইপার কেরাটিনাইজেশন হয়। এই হাইপার কেরাটিনাইজেশনের ফলে ক্লোজ কমেডন এবং ওপেন কমেডন, এই মাইক্রো কমেডনগুলো হচ্ছে কিন্তু আমাদের চিরপরিচিত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। এরপরে হয় সেখানে ব্যাকটেরিয়ার ইনফেকশন, ব্যাকটেরিয়ার সংক্রমণে সেটিতে দেখা যায় পাস্তুল, এবং তারপরে এই যে এত কিছু ঘটনা ঘটছে এর জন্য প্রদাহ দেখা দেয়, ইনফ্ল্যামেশন। এর কারণেই শুধু ফেসে না, আর্মস, ব্যাকে, টিনেজার শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে পিম্পলস দেখা দেয়। তো পিম্পলস যখন দেখা দেয় আমরা তার টাইপ, গ্রেড এবং স্টেজ অনুযায়ী এবং সাইট অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটি দিয়ে থাকি। তো একটা সময় ছিল যে আমাদের সময় যারা স্টুডেন্ট ছিল তাদের দেখা যেত কি 10% বা 8% মানে আমাদের ফ্রেন্ডসদের পিম্পল বা অয়েলি স্কিনটা তারা হতো, কিন্তু এখন দেখা যায় যে অনেক বেশি, এবং পিম্পলটাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করার কারণে সেখানে মার্কস দেখা দিচ্ছে, স্কার দেখা দিচ্ছে, ওপেন পোর্সটা ভিজিবল হয়ে যাচ্ছে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই এমন ক্লিনজার ব্যবহার করতে বলি যেটা পোরকে রিফাইন করবে, পোরকে ক্লিন করবে, গ্লাইকোলিক অ্যাসিড, এবং শুধু গ্লাইকোলিক অ্যাসিড নয়, স্কিনটাকে জন্য একটু সুদিং এবং কামনেস দেয়, সে কারণে এখানে আমরা বোটানিক্যাল এক্সট্রাক্টও ইনকর্পোরেট করি। এরপরে অয়েল কন্ট্রোল কোনো ময়শ্চারাইজার, সেটা সেরাম হতে পারে, জেল বেস ক্রিম হতে পারে, তবে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা সাধারণত হাইলোনিক অ্যাসিড, নায়াসিনামাইড এগুলোই প্রেফার করি। সানস্ক্রিনের ক্ষেত্রেও অয়েল কন্ট্রোল, সেবাম রেগুলেটর সানস্ক্রিন, যার যার স্কিন টাইপ অনুযায়ী। পিম্পলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক পার্টিকুলার কিছু সানস্ক্রিন দিই যেখানে রাইস ওয়াটার থাকে, যেখানে সিউইড এক্সট্রাক্ট থাকে, যেগুলো স্কিনের ব্যারিয়ারও রিপেয়ার করবে, অয়েলকেও কন্ট্রোল করবে, সেই সাথে স্কিনকে একটা গ্লোয়িং ইফেক্ট দেবে। কারণ প্রেজেন্টেবল থাকতে কে না পছন্দ করে, যেন সানস্ক্রিন ব্যবহার করে আমার স্কিন যেন আরও অক্সিডাইজড এবং আরও একটু টোনটা ডাউন না হয়। এরপরে পিম্পল যদি থাকে সেক্ষেত্রে যেহেতু আমরা গ্রেড এবং টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে থাকি, প্রথমে আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, টপিক্যাল রেটিনল দিয়ে থাকি, আর অনেক সময় ওরাল অ্যান্টিবায়োটিক, ওরাল মেডিকেশন প্রেসক্রাইব করে থাকি। কিছু প্যারামিটার আছে, ব্লাড প্যারামিটার, সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা আইসোটেটিনয়েনও দিয়ে থাকি। সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আপনারা সাজেস্ট করে থাকেন। আমরা চুলের যত্ন নিয়েও আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল। এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না, তখন আমাদের দেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রথমটাই কিন্তু হারিয়ে যায়। এই চুলের যত্ন নিন, চুলকে সুস্থ রাখতে হবে। ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর। অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেইন কিন্তু আমরা পেয়ে থাকি। সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে, অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে, আমাদের পানি অনেক সময় ভালো থাকে না, এই পানির কারণে পড়তে পারে। কিন্তু ঠিক যদি আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যদি ঠিক রাখতে পারেন, তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায়। কী রাখবেন খাদ্য তালিকায়? খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন। প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায়, প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত যেটি সেটা কিন্তু হারিয়ে যায়। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম, দুধ, এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ। এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম। সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি তাহলে চুলের গ্রোথ ভালো থাকে, মজবুত থাকে, ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন, যেরকম ধরেন একটু পামকিনে প্রচুর ভিটামিন এ আছে, এই বিটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিয়েন্টের ঘাটতি, সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে।
এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায়। যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস, গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা হালুয়ার মতো, অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন। এটা চিকেন দিয়ে রান্না করা যায় যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন। সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময়, তার সাথে যদি একটু ক্যারটস দিয়ে দিই, একটু মিক্সড ভেজিটেবল, সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি দুটোই কিন্তু ফিল আপ করে দিবে। খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয়। জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা এই ধরনের খাবারগুলো রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা, সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে। চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস, যেটি আমরা খাবারে তো রাখি, একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রাফ না হয়, অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি চাইলে দিতে পারেন একটু মেহেদির গুঁড়া, এগুলো দিয়ে চুলের যে স্কাল্প, এই যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না। সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায়, রাতের ঘুম যদি ভালোভাবে করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাড়তি যে ঝামেলাটা, যে চুলের যেই যত্ন নেওয়াটা, এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে। চুলের যত্নটা কেমন হওয়া উচিত এবং চুলের আধুনিক ট্রিটমেন্ট কি রয়েছে? তো স্টুডেন্ট যে হেয়ার লসটা বা হেয়ার ফল হয়, শেডিং হয়, এটার প্রধান কারণ হচ্ছে তাদের যে গ্রোথ অনুযায়ী বডি যে নিউট্রিশনটা ডিমান্ড করছে সেই পরিমাণে ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি থেকে যায়। তারা খাবার খাচ্ছে কিন্তু পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। হাইড্রেশনটা কম হচ্ছে কারণ পানি কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এরপরে আছে এংজাইটি, স্ট্রেস। সেটা হচ্ছে এক্সামের স্ট্রেস থাকতে পারে, ইভেন্ট নিয়ে এংজাইটি থাকতে পারে, তাদের বডি ইমেজ নিয়ে এংজাইটি। এছাড়াও কোনো ডিজিজ যেমন ডেঙ্গি, চিকুনগুনিয়া, টাইফয়েড, এই কোভিড-19-এর পরে কিন্তু হেয়ার লসটা অনেক বেশি বেড়ে গেছে। তো এগুলোর কারণে, আর এর সাথে যদি জেনেটিক থাকে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তাহলে হেয়ার লসটা খুব অবভিয়াস হয়ে যায়। তো সে কারণে আমরা একটা হেয়ার ট্রিটমেন্ট প্রোটোকল মেনটেন করতে বলি। সেখানে একদিকে যেন হেয়ারটাকে তারা কেয়ার করবে, টপিক্যাল কিছু বোটানিক্যাল এক্সট্রাক্ট, সেরাম এবং টনিক তারা ব্যবহার করবে স্কাল্পে, শ্যাফটে, শ্যাম্পুটাও হেয়ার টাইপ অনুযায়ী, এবং অ্যাডভান্স হেয়ার পিআরপি, এক্সোজোম থেরাপি, যেগুলো এই যে হেয়ার শেডিং, হেয়ার লসকে তো কমাবে, সেই সাথে হেয়ারের থিকনেস, ভলিউম এবং টেক্সচারকে মেনটেন করবে। আর এই যে পিআরপির কথা বললাম, এটি শুধু কিন্তু হেয়ারের জন্য না, পিম্পল হয়ে যাওয়ার পর, ব্রণ হয়ে যাওয়ার পরে যে ব্রণের ক্ষত বা এনলার্জ পোর হয়, এটাকেও মিনিমাইজার হিসাবে কিন্তু চমৎকার ভূমিকা পালন করে এই অ্যাডভান্সড পিআরপি, এবং সেই সাথে লো লেভেল ব্লু লাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই চমৎকার টপিকটি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সাধারণত দেখা যায় যে পুরুষ ছেলে, সে জন্মের পরে দেখা গেল যে তার অন্ডকোষের থলিতে অন্ডকোষের যে বিচিটা অর্থাৎ টেস্টিসটা আসে নাই, তাহলে এটা নাই, মিসিং হয়ে গেছে। একটা আছে, একটা নাই, এটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস। দেখা গেল যে তার হচ্ছে পেশাব করার সময় পেশাবের ঠিকমতো বের হতে পারতেছে না, এবং সামনের দিকে চামড়াটা বড় এবং আটকানো, এবং পেশাব করার সময় ফুলে যায়, যেটাকে বলা হয় ফাইমোসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।